Hello everyone, welcome to my channel Success Tips. আমি আজকে আলোচনা করব মাইক্রো ইকোনমিক্স 1 থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার দুজনদের জন্যই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা, কোশ্চেন কি আসতে পারে সেই সব নিয়ে আলোচনা করব। তো তোমরা লেখো। প্রথম হচ্ছে উপযোগিতা কাকে বলে। প্রথমে হচ্ছে উপযোগিতা কাকে বলে, কয় প্রকার কি কি লাগবে না, উপযোগিতা কাকে বলে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 নম্বরের জন্য বলছি। আচ্ছা, এরপরে যেটা লিখবে, মোট উৎপাদন কাকে বলে, উৎপাদন কাকে বলে, মোট উৎপাদন কাকে বলে, গড় উৎপাদন কাকে বলে, উৎপাদনের উপাদানগুলি কি কি, আয়ের বৃত্তস্রোত কাকে বলে। এটা ছোট বড় দু রকমই পড়বে, আমি মানে 2 নাম্বার 5 নাম্বার দু রকমের জন্যই পড়বে, আমি আজকে একবার আলোচনাও করে দেব। এবার আগের বছর এসেছিল ব্যষ্টিগত অর্থনীতি আর সমষ্টিগত অর্থনীতির পার্থক্য। তো এইবারে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে এই জায়গাটা ব্যষ্টিগত অর্থনীতি সমষ্টিগত অর্থনীতি তেমন ওখান থেকে তেমন কোশ্চেন না আসলেও আসার সম্ভাবনা কম, তাও তোমরা ব্যষ্টিগত অর্থনীতি কাকে বলে দুটি বৈশিষ্ট্য লেখো। ব্যষ্টিগত অর্থনীতি কাকে বলে দুটি বৈশিষ্ট্য লেখো। সমষ্টিগত অর্থনীতি কাকে বলে দুটি বৈশিষ্ট্য লেখো। এইটাকে না একটা মার্ক করে রাখো, খুব ইম্পর্টেন্ট না একদম, যদি মানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ার পরে যদি সময় থাকে তখন এটা পড়বে। লিখেছো অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, মিশ্র অর্থনীতি কাকে বলে, ধনতান্ত্রিক অর্থনীতি কাকে বলে, সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে। কি বললাম, অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে, মিশ্র অর্থনীতি কাকে বলে। সাধারণ সম্পত্তি সম্পদ কাকে বলে, সাধারণ সম্পত্তি সম্পদ কাকে বলে। গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের পার্থক্য বা সম্পর্ক যাই হোক না কেন, দুটো অলমোস্ট একই জিনিস। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা লিখে রাখো। ক্রমহ্রাসমান উৎপাদনের নিয়ম কাকে বলে, বা ক্রমহ্রাসমান প্রতিদান বিধি লেখো। এগুলো সবই 2 নম্বরের প্রশ্ন। লেখো ক্রমহ্রাসমান উৎপাদনের নিয়ম কাকে বলে বা ক্রমহ্রাসমান প্রতিদান বিধি কি। আচ্ছা, এবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে পরিবর্তনীয় অনুপাতের নিয়ম কাকে বলে। পরিবর্তনীয় অনুপাতের নিয়ম কাকে বলে আর আগেরটা যেটা বললাম, দুটো প্রশ্ন অলমোস্ট একই। তুমি যদি এটার জায়গায় ওটা লিখে আসো, দুটোতে একই মার্কস পাবে, মানে একই। কিছুটা তোমাদের বইতে উত্তরটা একটু অন্যরকম ভাবে লিখেছে, যদিও লিখে রাখো পরিবর্তনীয় অনুপাতের নিয়ম কাকে বলে। এইটা আমি বড় প্রশ্নতে লিখিয়ে রেখেছি, এটা 2 আর 5 দুটোর জন্যই রেডি করে যাও। পরিবর্তনীয় অনুপাতের নিয়ম ব্যাখ্যা করো, 2, 5 দু রকমের জন্যই ইম্পর্টেন্ট। এবার হচ্ছে একজন উদ্যোক্তা কোন স্তরে উৎপাদন করবে, যুক্তিসহ ব্যাখ্যা করো। তোমরা যেটা করবে সেটা হচ্ছে একজন উদ্যোক্তা কোন স্তরে উৎপাদন করবে, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কিন্তু শুধুমাত্র যে উত্তরটা লেখা আছে দেখো 35 নম্বর পেজে, নোটসের 35 নম্বর পেজে দেখো উত্তরটা লিখে দিয়েছি। 7, 8 দুটো প্রশ্ন আছে, এই উত্তরটা আছে 8 নম্বরে। কিন্তু যখন তোমরা লিখবে 7, 8 এই দুটো প্রশ্নের উত্তরকে একসাথে লিখবে। অ্যাডাম স্মিথের চরম ব্যয় পার্থক্য তত্ত্বের মূল বক্তব্য কি,
রিকার্ডোর তুলনামূলক ব্যয় পার্থক্য তত্ত্বের মূল বক্তব্য কি? এবার লিখবে বাণিজ্য হার কাকে বলে? বাণিজ্য হার কাকে বলে? কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বাণিজ্য হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো তোমাদের টোটাল ইউনিট কতগুলো আছে? ইউনিট আছে 5টা। 5টার মধ্যে প্রথমটা হচ্ছে এক্সপ্লোরিং সাবজেক্ট ম্যাটার, সম্ভবত এক্সপ্লোরিং সাবজেক্ট ম্যাটার অফ ইকোনমিক্স মেবি, দেখি। হ্যাঁ, এই একটা চ্যাপ্টার। দ্বিতীয় হচ্ছে ইউটিলিটি থিওরি, 3 নম্বর হচ্ছে ডিমান্ড সাপ্লাই, আর 4 নম্বর মার্কেট অ্যাডজাস্টমেন্ট, আর 5 নম্বর হচ্ছে মার্কেট সেন্সিটিভিটি আর ইলাস্টিসিটি। এখানে আমার যেটা মনে হয় যে তোমরা যদি 5টা ইউনিটের মধ্যে 4টে ইউনিট করে যাও, তার মধ্যে বাদ দেবে কোনটা? কার কোনটা বাদ দিতে ইচ্ছে হচ্ছে যে 5টার মধ্যে 4টে যদি করতে দেয়, কোন 4টে করো? কোনটা বাদ দেবে? ইউনিট 1 বাদ দেবো। ইউনিট 1 বাদ দেবে। বাকিদের? হ্যাঁ ম্যাম, ইউনিট 1ই বাদ দেবো। ইউনিট 1টা বাদ দিলে একটু আমি কোয়েশ্চেন প্যাটার্ন দেখে যেটা বুঝছি, ইউনিট 1-এর 2 মার্কস কিন্তু প্রচুর আসছে। কতগুলো আসছে দেখো, তোমাদের টোটাল কোয়েশ্চেন থাকছে, কিন্তু অনেকটা বড় ইউনিট 1 যেটা আছে। হ্যাঁ, টোটাল কোয়েশ্চেন আসছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টা কোয়েশ্চেনের মধ্যে তোমাকে 10টা করতে হবে। তার মধ্যে ইউনিট 1 থেকে আসছে 1 2 3 4 5 6টা। তুমি কিন্তু ইউনিট 1 যদি বাদ দাও তাহলে 2 মার্কস কমন পাবে না, 2-1টা কমন পাবে না। বুঝলে কি বললাম? 15টার মধ্যে তুমি 6টা বাদ দিলে 9টা থাকছে, এটা একটা ব্যাপার। তুমি যদি ইউটিলিটি থিওরিটা বাদ দাও, যদিও ইউটিলিটি থিওরিটা তুলনামূলকভাবে কঠিন, ইউনিট 1-এর থেকে এটা অনেক বড় হলেও ইউটিলিটি থিওরিটা অনেকটা কঠিন, কিন্তু ইউটিলিটি থিওরি থেকে দেখো 2 মার্কসের আসছে একটা কোশ্চেন এসেছে আগের বছর। এটা বলা যায় না, যদিও জানো তো কলেজের ক্ষেত্রে না বলা যায় না যে এটা থেকে এত মার্কস আসবে, ওটা থেকে এত মার্কস আসবে চ্যাপ্টার ওয়াইজ। তবুও একটা যেটা হ্যাঁ বল। বলছি বাদ না দিয়ে তো এমনি সব শর্ট কোশ্চেন পড়ে গেলে আর লং কোশ্চেনগুলো একটু সাজেশন করলে তো হয়ে যায়। হ্যাঁ, আমি সেটা তো করে দিচ্ছি, তারপরেও যদি বাদ দিতে ইচ্ছে করে সেটা বলছি, আমি সাজেশন তো করে দিচ্ছি। আর বাদ দেবো না, ঠিকই আছে, এগুলো তো অনেক কম আছে, তাও পড়ে নেওয়া যাবে তো এগুলো। সেটা করা যাবে। যদি বাদ দিতে ইচ্ছেই হয় আমি তোমাদেরকে বলবো বাদ দাও ইউটিলিটি থিওরি, বুঝলে? ওখান থেকে তো আবার বড় কোশ্চেনগুলো আসছে, তো বড় প্রশ্ন বাদ দিতে রিস্ক হয়ে যাবে। বড় প্রশ্ন দেখো 5 নম্বরের 5টা বড় প্রশ্ন লিখতে দিয়েছে। কতগুলো বড় প্রশ্ন এসছে দেখি, 1 2 3 3টে বড় প্রশ্ন। টোটাল বড় প্রশ্ন থাকছে কতগুলো? 1 2 3 4 5 6 7 8। 8টার মধ্যে 3টে আসছে ওখান থেকে, বাকি হ্যাঁ রিস্ক তো একটু হবে। তুমি যদি একটা চ্যাপ্টার পুরো বাদ দাও সেক্ষেত্রে তো তোমার রিস্ক থাকছেই। বুঝলে কি বললাম? সেক্ষেত্রে তোমার অ্যাডাম স্মিথ আর অ্যাডাম স্মিথ আর রিকার্ডোর মধ্যে অ্যাডাম স্মিথটা ইম্পর্টেন্ট, রিকার্ডোটা ইম্পর্টেন্ট নয় এই বছরের জন্য। ছোট 5 মার্কসের তো 5 মার্কসের ক্ষেত্রে ছোট প্রশ্ন দুটোই পড়বে, ছোট প্রশ্ন দুটোই পড়বে। তাহলে আর একটা তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে মানে বাদ দেওয়ার যদি হয় তাহলে একদম লাস্ট চ্যাপ্টারটা বাদ দিতে পারো। মানে 4টে যদি ইউনিট পড়ে যেতে চাও লাস্ট চ্যাপ্টারটা বাদ দাও, সেটাই সব থেকে ভালো হবে। মানে একেবারে লাস্ট মোমেন্টের কথা বলছি, যদি মনে হয় বাদ দেওয়ার কথা, আমি যদিও বাদ দিতে বলছি না, যদি মনে হয় তাহলে কিন্তু এটা করতে পারো। আচ্ছা, এবার আমরা যেটা আলোচনা করছিলাম এখনো পর্যন্ত, আন্তর্জাতিক বাণিজ্য থেকেও আমি 2 নম্বরের প্রশ্ন বললাম। 2 নম্বরের প্রশ্ন আগের বছর আসেনি, এবছর আসার চান্স রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য থেকে।
এইবার বড় প্রশ্ন বলবো, 5 নাম্বার 10 নম্বর একই, মানে তোমরা পড়ে যাবে কিসের জন্য, 10 নাম্বারের জন্য। 10 নাম্বারে আসলে 5 নাম্বার 5টা মানে 10 নাম্বারে আসলে 7 থেকে 8টা মিনিমাম পয়েন্ট লিখছো, 10টা পয়েন্ট লিখতে পারলে 10টা পয়েন্ট, যদিও সবে 10টা পয়েন্ট নেই। আর 5 নাম্বারে আসলে তুমি 5টা পয়েন্ট লিখছো, সেরকমভাবে ব্যাপারটা সাজাবে। বাজার ব্যবস্থার সুবিধা অসুবিধা, বাজার ব্যবস্থার সুবিধা সরি বাজার ব্যবস্থার সুবিধা অসুবিধা, বাজার ব্যবস্থার সুবিধা অসুবিধা, মিশ্র অর্থনীতির সুবিধা অসুবিধা, আর সমাজতান্ত্রিক ব্যবস্থার সুবিধা অসুবিধা, তিনটেই দেখেছো। সুবিধা অসুবিধাগুলো খুব সহজ, আমি যদিও তোমাদের আলাদা করে এটা ক্লাসে পড়াইনি, তার কারণ খুব সহজ একটা চ্যাপ্টার, মানে খুব সহজ কিছু জিনিস বলে আমি আর পড়াইনি, আমি একটু খুব ছোট করে বলছি। দেখো যে বাজার ব্যবস্থা হচ্ছে অর্থনীতির ব্যবস্থাকে 3টে ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ধনতান্ত্রিক, একটা সমাজতান্ত্রিক, আর একটা হচ্ছে মিশ্র। ধনতান্ত্রিকে কি হয়, তোমাদের যাদের 11-12 ইকোনমিক্স ছিল তাদের তো অসুবিধা নেই, যাদের ছিল না তারা হয়তো ব্যাপারটা বলছো যে এটা কি রকম হতে পারে। ধনতান্ত্রিক হচ্ছে যেখানে শুধুমাত্র ব্যক্তিগত উৎপাদকরাই থাকবে, ব্যক্তিগত উৎপাদক থাকবে এবং বেশিরভাগ না প্রাইভেট সেক্টরেই থাকবে। লেজে ফেয়ার ইকোনমি, মানে গভর্নমেন্ট খুব কম পরিমাণ হস্তক্ষেপ করবে সব কিছুতে, খুব কম পরিমাণ, মানে ওই ট্যাক্স দেওয়া, রাস্তাঘাট ঠিকঠাক থাকা, এইসব জিনিসের ওপর নজর রাখবে। কিন্তু তুমি কি উৎপাদন করলে, কতটা বিক্রি করলে, কি করলে, দাম নিয়ে বেশি কিছু মাতামাতি করবে না, দাম নির্ধারণ করার ক্ষেত্রে গভর্নমেন্টের কোনো কাজ থাকবে না ধনতান্ত্রিক অর্থনীতিতে। তো সুবিধা কি, তুমি যেটা চাইছো সেটা তুমি তৈরি করতে পারছো, তুমি যেটা চাইছো সেটা তুমি কিনতে পারবে। সঙ্গে ধরো তুমি আমি দুজনেই যদি কোনো একটা জিনিস বিক্রি করি, তো আমার নিজের বিক্রির জন্য আমি কি করব, দামটাকে কি করব, বলো, দামটাকে কি করব, বেশি রাখবো না কম করে রাখবো। এবার আমিও দামটা কমাতে চাইবো, আমার সঙ্গে আরো যে বিক্রি করছে সেও দামটা কম করেই বিক্রি করবে যাতে তার বিক্রি হয়। তাহলে এখানে কি হচ্ছে, দাম ব্যবস্থার মাধ্যমে বা চাহিদার ঘাত প্রতিঘাতের মাধ্যমে দাম নির্ধারণ হবে এবং মিনিমাম দামে ক্রেতারা কিনতে পারবে, এই একটা সুবিধা রয়েছে। আরো বেশ কয়েকটা সুবিধা রয়েছে, প্রতিযোগিতার মাধ্যমে সর্বোত্তম, মানে কি বলবো, সব থেকে ভালো প্রোডাক্টগুলো আমরা পেতে পারি, এই ধরনের ব্যাপারগুলো রয়েছে। অসুবিধা কি, এইগুলোই, যেগুলো সুবিধা, অর্থনীতির একটা ব্যাপার হচ্ছে যেগুলো সুবিধা সেইগুলোকেই ঘুরিয়ে অসুবিধা বলা যায়। যেমন ধরো প্রথমে যেটা বলছিলাম, ক্রেতা সার্বভৌমত্ব। ক্রেতা সার্বভৌমত্ব মানে ক্রেতা যেটা চাইছে সেটা কিনতে পারবে। কিন্তু দেখো, ক্রেতা কিনতে পারবে, তো আমার যদি এখন একটা BMW কিনতে ইচ্ছে করে বা ল্যাম্বরগিনি কিনতে ইচ্ছে করে, আমি পারবো? আমার কাছে অতগুলো টাকাই নেই, তাই না? তো ওখানে যদি টাকা না থাকে সেটা কিনতে পারবে না। তো সার্বভৌমত্ব থেকে লাভটা কি হলো? ক্রেতা যা ইচ্ছে কিনতে পারবে মানে কি, পয়সা নেই তা কি করে কিনবে? কিনতে পারবে না। ক্রেতা সার্বভৌমত্ব, এটাকে কি ক্রেতা সার্বভৌমত্ব বলা যায়? না, বলা যায় না। তারপরে তারপরে আমরা দেখছিলাম যে দাম ব্যবস্থার মধ্যে কি বলে, ঘাত প্রতিঘাতের মাধ্যমে দাম নির্ধারণ। এখানেও কিছু ব্যাপার আছে, যদি কোনো বড় ধরনের উৎপাদক থাকে, আম্বানি টাইপের কোনো উৎপাদক থাকে, তারা তো দাম কমিয়ে বিক্রি করতে পারে, কম দামে বিক্রি করতে পারে, লস করে বিক্রি করতে পারে কিছু বছরের জন্য। যখন লস করে বিক্রি করবে তখন কি হবে, তখন দেখা যাবে যে অন্যান্য ছোট ছোট কোম্পানিগুলো বন্ধ হয়ে গিয়ে, ওদের কোম্পানি আছে, একটা সময় গিয়ে ওরা আবার দামটা বাড়িয়ে দেবে। তো অন্যান্য প্রোডাকশনের ক্ষেত্রে অসুবিধা হবে, প্রডিউসারদের ক্ষেত্রে অসুবিধা হবে, এই ধরনের সমস্যা রয়েছে। তারপর প্রতিযোগিতার ফলে দেখা যাবে যে ছোট ছোট যেটা বলছিলাম, প্রডিউসারদেরকে বেরিয়ে যেতে হবে মার্কেট থেকে, এই ধরনের অসুবিধা রয়েছে। এরপরে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি। সমাজতান্ত্রিক অর্থনীতি বা আদেশভিত্তিক অর্থনীতি, এইটা পুরোটাই গভর্নমেন্ট পরিচালিত, সরকার পরিচালনা করবে। কি উৎপাদন হবে, কতটা উৎপাদন হবে, কাদের জন্য উৎপাদন হবে, সবটাই গভর্নমেন্ট পরিচালনা করবে।
তো এটা কিছুটা মনে হচ্ছে যেন ভালো, কিন্তু এটাতেও সুবিধা অসুবিধা আছে। গভর্নমেন্ট যখন পরিচালনা করবে তোমাকে ঠিকঠাকভাবে মাইনেটা ওই রকম স্যালারি থাকবে না, বেশ কিছু অসুবিধা থাকবে। সুবিধা অসুবিধা দুটোই আছে। মিশ্রটা হচ্ছে আমাদের দেশে যেটা চলে সেটা হচ্ছে মিশ্র, মানে গভর্নমেন্ট কিছুটা প্রাইভেট, দুটো মিলে আমাদের দেশে। যেমন ধরো ওই তোমরা বেশিরভাগই যে কলেজে পড়ো সেই কলেজগুলো যদিও অ্যাফিলিয়েটেড কলেজ, কলেজে মাইনে দিয়ে করতে হয়, কিন্তু তবুও একেবারে তো বেসরকারি কলেজ নয়, কিছু সরকারি কলেজ আছে সেখানে মাইনে আরও কম। হ্যাঁ, এবার এইরকম আর কি, যে এগুলো তাও তোমাদের কলেজগুলো তো প্রাইভেট কলেজ নয়, বেসরকারি কলেজ নয়, সরকারি কলেজের আন্ডারেই পড়ছে। তো আমাদের দেশে কি হচ্ছে, কিছুটা সরকার নিয়ন্ত্রণ করে, কিছুটা প্রাইভেট, তো দুটো মিলে হচ্ছে মিক্সড। মিক্সডেও কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধা অসুবিধাগুলো, বিশেষ করে সুবিধাগুলো তোমরা ওই পূর্ণ প্রতিযোগিতামূলক বা কি বলছি, ধনতান্ত্রিকের কিছু সুবিধা আর সমাজতান্ত্রিকের কিছু সুবিধাগুলো লিখে দিতে পারো একসাথে, আর অসুবিধাতেও তাই, ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিকের অসুবিধা লিখতে পারো। মানে তুমি এইটা একবার রিডিং পড়ে গেলেই এনাফ বোঝার জন্য, তাই আমি ছোট করেই বললাম। আচ্ছা, কতটা বলেছিলাম? হ্যাঁ, এই 3টে ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে স্বল্পকাল আর দীর্ঘকালের মধ্যে পার্থক্য। উৎপাদনের স্বল্পকাল ও দীর্ঘকালের মধ্যে পার্থক্য লেখো। স্বল্পকাল দীর্ঘকালের নোটসটা আমি মানে অন্য জায়গায় সেট করা ছিল, আমি তোমাদেরকে ছবি তুলে পাঠালাম, অবশ্যই মনে করে পড়ো, ঠিক আছে? অবশ্যই মনে করে পড়ো। আমি কেন তোমাদের নোটসের মধ্যে লিখিনি সেটা আমি জানি না। আচ্ছা, এইবার মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদনের চিত্রসহ ব্যাখ্যা। এটাও 5 নম্বরের করছো, ঠিক আছে? এইবার মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদনের চিত্রসহ ব্যাখ্যা করার পর আমি তোমাদেরকে বলে দিই যে 2 নম্বরের যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম, যেখানে পরিবর্তনীয় অনুপাতের নিয়ম, ঠিক আছে, এইটা তুমি যখন করছো পরিবর্তনীয় অনুপাতের নিয়মটা আমি কি বললাম, 2 আর 5 দুটোর জন্যই। পরিবর্তনীয় অনুপাতের নিয়মটা 2 আর 5 দুটোর জন্যই। দুটো প্রশ্ন বলছি, দুটো প্রশ্ন বললাম। একটা হচ্ছে কি, এই 3টে বললাম, উৎপাদন থেকে 3টে বললাম। একটা হচ্ছে স্বল্পকাল দীর্ঘকালের পার্থক্য, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদনের চিত্রসহ ব্যাখ্যা, আর হচ্ছে পরিবর্তনীয় অনুপাতের নিয়ম ব্যাখ্যা, ঠিক আছে? এইবার দেখো, একটা প্রশ্ন আমি বলেছিলাম একজন বিচক্ষণ উদ্যোক্তা কোন স্তরে উৎপাদন করবে, সেটাতে আমি বলেছি 35 নম্বর পেজের 7 আর 8 এই দুটো প্রশ্নকে পড়ে যেতে, এই দুটো প্রশ্নকে লিখতে বলেছি, এই দুটো প্রশ্নের উত্তরকে লিখতে বলেছি। যদি ওটা 2 নম্বরের আসার চান্সই বেশি, যদি 5 নম্বরে আসে, তাহলে তুমি লিখতে পারবে কিভাবে, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদনের যে টেবিলটা থাকছে, ছকটা থাকছে, ছক, ছবি আর ওই 7 আর 8 যে উত্তর দুটো আছে সেই উত্তর দুটো লিখবে। ছক, ছবি, উত্তর দুটো লিখলেই 5 নম্বরের মতো হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছ? ছক, ছবি আর ওই টেবিলটা, শুধু ওই ছবির মধ্যে লিখে দেবে কোনটা কোন স্তর, সেটা লিখে দেবে। তুমি আমার নোটসটা মানে আমি যখন নোটসটা দেখলেই বুঝতে পারবে কোনটা কোন স্তর, বেশিরভাগ ক্ষেত্রেই আমি মার্ক করে দেওয়া আছে, সেইটা লিখে দিলেই হবে, ঠিক আছে? এটা গেল উৎপাদন থেকে। আর উৎপাদন থেকে কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন করতে হবে না। আর আন্তর্জাতিক বাণিজ্য থেকে একটাই প্রশ্ন পড়বে, ক্যালকাটা ইউনিভার্সিটির জন্যই বলছি। অ্যাডাম স্মিথের, না, দুটো প্রশ্ন পড়বে। একটা হচ্ছে অ্যাডাম স্মিথের চরম ব্যয় সুবিধা তত্ত্ব, অ্যাডাম স্মিথের চরম ব্যয় সুবিধা তত্ত্ব কি, যদি
এটা যদি 5 নম্বরে আসে কি কি লিখবে, 5 বা 10-এ যদি আসে, 5-এ আসলে কি করবে, অনুমান লিখবে, টেবিলটা বানাবে, আর ওই 4-5টা কথাতেই লিখে দেবে যে ব্যাপারটা কি বোঝাতে চেয়েছে, 2টো সমালোচনা লিখবে, এর বেশি কিছু লিখতে থাকবে না। 10-এ আসলে তুমি কি করবে, অনুমান লিখবে, ওই টেবিলটা করে পুরোটা ব্যাখ্যা করবে, তারপরে 2-3টে সমালোচনা লিখবে। ঠিক আছে, সমালোচনা 2-একটা লিখলেই যথেষ্ট যদি তত্ত্বটা আসে। আর যদি শুধু সমালোচনা বলে সেক্ষেত্রে সমালোচনাটা লিখে আসবে। আর একটা হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে চরম ব্যয় সুবিধা তত্ত্ব এবং তুলনামূলক সুবিধা তত্ত্বের পার্থক্য। চরম ব্যয় সুবিধা তত্ত্ব এবং তুলনামূলক সুবিধা তত্ত্বের পার্থক্য, এইটা আমাদের হলো ফার্স্ট চ্যাপ্টার থেকে, মানে আমাদের মাইক্রো ইকোনমিক্স 1-এর প্রথম ইউনিটটা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি মোটামুটি তোমাদেরকে বলতে পেরেছি যে, মানে ছোটো প্রশ্নগুলোও বলতে পেরেছি, কিছু কিছু প্রশ্নের উত্তর কী হবে সেটাও বলতে পেরেছি। আরেকটা প্রশ্ন লিখে রাখো। আচ্ছা, এখানের মধ্যে এই দুটোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডাম স্মিথের চরম ব্যয় তত্ত্ব বা পরম ব্যয় তত্ত্বটা বেশি ইম্পর্টেন্ট। পরে যেটা বললাম যে তুলনামূলক ব্যয় তত্ত্ব এবং অ্যাডাম স্মিথের চরম ব্যয় তত্ত্ব এবং রিকার্ডো তুলনামূলক ব্যয় তত্ত্বের পার্থক্য, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। প্রথমটা ইম্পর্টেন্ট, পরেরটা এতটা ইম্পর্টেন্ট না। আর একটা খুব ইম্পর্টেন্ট না এরকম একটা প্রশ্ন লিখে রাখো, সেটা হচ্ছে না থাক, লিখতে লাগবে না, ছেড়ে দাও। যেটা মনে হয় এখান থেকে কমন পেয়ে যাওয়ার চান্স রয়েছে। প্রশ্নটা কি একটু বলুন শুনে নি। প্রশ্নটা হচ্ছে যে ওই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে মৌলিক সমস্যার সমাধান। আসে না কোশ্চেনটা আসে না, আমার হঠাৎ মনে হয়েছিল কেন জানি না। ঠিক আছে, এই প্রশ্নগুলো করে গেলেই হবে। এই প্রশ্নগুলোর মধ্যে বেশ কিছু কমন প্রশ্ন পাবো চ্যাপ্টার 4-এ। তাই চ্যাপ্টার 4-এর মানে ওই ধনতান্ত্রিক অর্থনীতি, মিশ্র অর্থনীতি ওখানেও রয়েছে, ওখানেও মানে ওই প্রশ্নগুলো রয়েছে, তখন ওখান থেকে বাদ দিয়ে দেবো কিছু প্রশ্ন। ব্যাস এইটুকুই। এবার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে তোমাদের সাজেশনগুলো দিয়ে দেবার। এটা আগের দিন আমরা কোথায় কত নম্বর ইউনিট বলে দিয়েছিলাম, 3 নম্বর না, হ্যাঁ 3 নম্বর ইউনিটের ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিয়েছিলাম। আজকে 1 নম্বর বলে দিলাম, 2 আর 2, 4 পরে বলে দেবো, 5টাও বলে দিয়েছিলাম আগের দিন। ঠিক আছে, এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। থ্যাংক ইউ।